প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন সবাই। চার দেয়ালের কাব্য থেকে শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। এই সময়ের একজন বিখ্যাত ইন্টেরিয়র ডিজাইনার ডরোথি ড্র্যাপার তিনি বলেছেন তিনি সব সময় সুন্দর বাড়িতে থাকতে চান, কিন্তু কাজের জন্য তাকে নানা সময়ে নানা জায়গায় নানা জনের বাড়িতে থাকতে হয়। নিজের বাড়ি তো মাত্র একটা বা দুটো, সেটা তিনি সাজিয়েছেন, কিন্তু অপরের বাড়ি? তাই তিনি অপরের বাড়িকেও সুন্দর করে তোলার জন্য পেশা হিসেবে বেছে নিয়েছেন ইন্টেরিয়র ডিজাইনিংকে। তিনি যে বাড়িটাই ভাড়া নেবেন না কেন, সেটা যেন হয় নিজের মনের মতোই সুন্দর, এই হলো তার প্রত্যাশা। দর্শক, সব কটা বাড়ি সুন্দর হয়ে উঠুক, চার দেয়ালের কাব্যের এই প্রত্যাশা। কি ধরনের বাড়ি পছন্দ করব, এই প্রশ্নটা সবার মধ্যে আছে। বাড়ির বাইরের ঝকঝকে ভাবটাই দেখাবো, নাকি ইন্টেরিয়রটা আমার জন্য কতখানি উপযোগী সেটা দেখাবো? ধরুন আপনার পায়ে একটা পুরনো কাঁটা বিঁধে আছে, সেটা হাঁটতে গেলেই খচখচ করে। কেমনটা লাগে বলুন তো? নিজের বাড়ির কোনো একটা অংশ যদি তেমন হয়, তাহলে সেটা সেই পুরনো কাঁটার মতোই কষ্ট দেয়। সুতরাং নিজের মনের মতো ইন্টেরিয়র বেছে নিন। আসুন চৌকাঠ পেরিয়ে তেমনি মনের মতো সাজানো ইন্টেরিয়র দেখে আসি। আজকে আমরা এমন একটি বাসার ইন্টেরিয়র দেখাবো যে বাসাটি এখন সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে, কিন্তু এই বাসাটিতে যখন কাজ চলছিল, অর্থাৎ রিনোভেশনের কাজ চলছিল, তখন বাসাটি কেমন ছিল সেটি আগে প্রথমে দেখাবো। আপনারা দেখছিলেন বাড়িটি রিনোভেশনের সময় কেমন ছিল। এখন আমরা দেখাবো এই বাড়িটি সম্পূর্ণভাবে শেষ হওয়ার পরে কেমন হলো। এখন আমরা দাঁড়িয়ে আছি ফয়ারে। ফয়ারে যে রাস্টিক টাইলসটা ব্যবহার করা হয়েছে, এটাকে এখন সম্পূর্ণভাবে ফিনিশিং দেওয়া হয়েছে। এর উপরে দুটো সুন্দর পেন্টিং লাগানো হয়েছে। এছাড়া সংযোজন করেছে একটি সুন্দর ট্রেডিশনাল লাইট। এছাড়া তো ফায়ারে সবসময়ই থাকে একটা কনসোল টেবিল, যেটা খুব কাজে এবং বিভিন্ন সময় নানা রকম দরকারে ব্যবহার হয়। এখানেও একটি ছোট কনসোল টেবিল ও ছোট ছোট দুটো স্টুল দিয়েছে। ফয়ারের পরেই আছে ফর্মাল লিভিং। ফয়ার থেকে ফর্মাল লিভিংকে আলাদা করার জন্য আমরা এখানে একটা পার্ট দরজা ব্যবহার করেছি। আপনারা দেখেছেন আগে এই দরজার শুধু খাঁচি, এখন দরজাটা সম্পূর্ণ তৈরি হয়েছে। এই দরজায় আমরা গ্লাস এইচিং কাজ করেছি। এছাড়া আরেকটি মজার বিষয় হচ্ছে দরজাটা পার্ট বন্ধ হয়ে যায়,
এবং পাট পাট খুলে যায়। এভাবে দরজাটাকে আমরা পাট পাট খুলে দিতে পারি, আবারও বন্ধও করতে পারি। লিভিং রুমের পাশেই আছে ডাইনিং স্পেস। এই ডাইনিং স্পেসে যাওয়ার জন্য লিভিং রুমের ভিতরেই থেকে একটা দরজা ছিল। আমরা ডুয়েল ডোর না রেখে এখানে দরজাটা সরিয়ে একটি সিম্পল শোকেসের আয়োজন করেছি। এখানে দেখুন, খুবই হালকা কিছু গ্লাস এবং কাঠ ব্যবহার করে একটা সিম্পল শোকেস করা হয়েছে, যেটি একই সাথে লিভিং রুম আর ডাইনিং এর ভিতর একটা পার্টিশনের কাজ করছে। লিভিং রুমে সাধারণত সবাই পছন্দ করে রুমের চতুর্দিক থেকে ফল সিলিং, কিন্তু আমরা এই বাসায় একটু ভিন্ন রকমের কাজ করেছি। এখানে ফল সিলিং দিয়েছি মাঝখানে একটা রেক্ট্যাঙ্গল শেপে, এবং ফল সিলিংয়ের ভিতরে কিছু চিকন বিটের কাট করেছি। এছাড়া রয়েছে ফল সিলিংয়ের দুই পাশে দুটো অনবদ্য কাঠের কারুকাজ, যার ভিতর থেকে দুটো স্পটলাইটের আলো পুরো জায়গাটাকে আরো অন্যরকম করে তুলেছে। এখন আমরা যে রুমটাতে বসে আছি, এই রুমটি মূলত গেস্ট রুম, কিন্তু এখানেই ওনার ছেলে থাকেন। সেই জন্য আমরা এই রুমটিতে একটু লাইট ব্লু কালার এবং একটু লাইট গ্রিনের ছোঁয়া দিয়েছি। বিছানার চাদর গ্রিন, দেওয়ালে লাইট ব্লু। এছাড়া একটি দেওয়ালকে একটু ডিপ করে রাস্টিক কালারের কালার চার্ট তৈরি করেছি। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় রুমের ফার্নিচার। বেড এবং ওয়ার্ড্রব দুটোটাই স্পেস অনুযায়ী মেজারমেন্ট করে কাস্টম মেড তৈরি করেছি। বাসাটিকে বড় দেখানোর জন্য আমরা ডিজাইন করবার সময় একটা টেকনিক ব্যবহার করেছি। যে করিডোরটি দেখছেন, এটি লিভিং রুম থেকে অন্দরমহলের দিকে যাওয়ার করিডোর। এইখানে আমরা একটি লম্বা চিকন ফল সিলিং ব্যবহার করেছি, যার দুই পাশে রয়েছে কিছু গ্লাসের কাজ। এই লম্বা ফল সিলিং এর তলা থেকে আমরা হাঁটতে হাঁটতে চলে আসছি এখন ফ্যামিলি লিভিং এ। ফ্যামিলি লিভিংটাও পুরোপুরি রিনোভেশন করা হয়েছে। পুরো বাড়িতে আমরা ফ্লোরে একটি নতুন পোর্সেলিন টাইলস বিছিয়েছি। এছাড়া এই জায়গাটাকে একটু অন্যরকম করার জন্য আমরা একটি রেড এবং ব্ল্যাক সোফা দিয়েছি। এখানে রয়েছে টিভি, কিন্তু দেওয়ালে একটি মজার কাজ করেছি, কাঠের উডেন ওয়ার্ক। সবচাইতে ইন্টারেস্টিং হচ্ছে উডেন ওয়ার্কটি আমরা একটা কর্নার থেকে টেনে নিয়ে এসেছি, আর এক কর্নারে যে এটা মিলিত হয়েছে।
এখন আমরা বসে আছি মেয়ের রুমে। এই রুমের যখন আমরা ডিজাইন করি, প্রথমেই চিন্তা ছিল এই রুমটি হবে একেবারে কন্টেম্পোরারি ডিজাইন। আমরা এখানে একটু অন্যরকম পর্দা ব্যবহার করেছি। পর্দাগুলো সাধারণত হয় কুচি করা কাপড়ের পর্দা, কিন্তু আমরা এখানে একটু রোলার ব্লাইন্ড দিয়ে একটু ডিফারেন্ট টাইপের কার্টেন করার চেষ্টা করেছি। এখানে বেডের পিছনে আমরা মিরর ব্যবহার করেছি দুই পাশে। এছাড়া বেডটি আমরা তৈরি করে নিয়েছি কাঠ দিয়ে। বেডের ব্যাকড্রপে কাপড় ব্যবহার করেছি। সবচেয়ে মজার বিষয় হচ্ছে জানলার পাশে আমরা একটা চিকন করে ডে বেড করেছি। যে কোনো বাড়ির দরজা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। আমরা এখানে সিম্পল ফ্ল্যাশ ডোর ব্যবহার করেছি, বার্মাটিকের ফ্ল্যাশ ডোর, কিন্তু একটুখানি কাজ করে এটাকে সম্পূর্ণ অন্যরকম করার চেষ্টা করলাম। এখানে চিকন বিট ব্যবহার করেছি, সেই সাথে দেখুন ছোট ছোট কিছু কাঠের কাজ সংযোজন করে দরজাগুলোকে আকর্ষণীয় করার চেষ্টা করেছি। এর আগে আমরা দেখিয়েছি এই রুমটিতে যখন কাজ চলছিল তখন ছিল রুমটির মধ্যে খুব হুলস্থুল অবস্থা। এখন কিন্তু সম্পূর্ণভাবে শেষ হয়ে গেছে। বেডের পিছনে আমরা ব্যাকড্রপ তৈরি করেছি। এখানেও বেডটা আমরা তৈরি করে নিয়েছি স্পেস অনুযায়ী। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে বেডের কোনো নিজস্ব হেডবোর্ড নেই। আমরা দেওয়ালের ভিতরেই একটি ফিক্স হেডবোর্ড তৈরি করেছি। এখানে একটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে আগে একটি পুরাতন এসি ছিল, সেই এসির পাঞ্চে আমরা একটি শেলফ রেখেছি, কিন্তু তার সাথে মিল করে আমরা নিচেও একটি সিমিলার গ্লাস ডিজাইন বসিয়েছি। এইভাবে বেডের হেডবোর্ডটিকে একটি ভিন্নধর্মী চেহারা দেওয়ার চেষ্টা করলাম। কেউ কেউ আমাদের বলেন বাড়ির সৌন্দর্য সবাইকে দেখাতে চাই না, আর আমরা বলি সৌন্দর্য ঢেকে রাখলে তা সবাইকে আনন্দ দেবে কি করে? আপনি কি চান চাঁদ সারা জীবন মেঘের আড়ালেই থাকুক? তাই আপনার সুন্দর বাড়িটার কথা জানিয়ে আমাদের লিখুন। সবাই দেখুক আপনার সৌন্দর্য চিন্তা। লিখুন এই ঠিকানায়। পরিচালক চার দেয়ালের কাব্য, এটিএন বাংলা, ৯৮ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, ওয়াসা ভবন,
কারওয়ান বাজার, ঢাকা। ইমেল cdkabbo@yahoo.com। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। রবীন্দ্রনাথের এই গানের কয়েকটা চরণকেই আমরা ব্যবহার করেছি ইন্টেরিয়র ডেকোরেশনের সঙ্গে। রবীন্দ্রনাথ অনেক সময়ই আমাদের সৌন্দর্য চেতনার উৎস, হোক তা মনে হোক তা ঘরে। ইন্টেরিয়র ডিজাইনারের একটু শৈল্পিক ছোঁয়ায় কেমন করে অপরূপ হয়ে ওঠে চার দেয়ালে ঘেরা জায়গাটা, এবারে শুনবো সেই কথা। প্রিয় দর্শক, আজকের আলাপচারিতায় আমার সাথে আছেন মেধাবী স্থপতি আরেফ। চলুন কথা বলি তার সাথে। ওয়ালাইকুম আসসালাম। প্রথমে যে প্রশ্নটা করব, একটা বাসা তৈরি করতে গেলে বা ভিতরের যে জায়গাগুলো আছে, যে স্পেসগুলো আছে, সেগুলো কি করে বাজেটের সাথে সমন্বয় রেখে বা সামঞ্জস্য রেখে সে স্পেসগুলোকে আমরা কাজে লাগাতে পারি? আজকাল তো এমন অনেক কাপল আছে যারা হাজব্যান্ড বা দুজনে কাজ করছে, সকালে ছেলে মেয়ে অফিসে স্কুলে চলে যাচ্ছে, রাত্রেবেলা আসছে। তাদের জন্য আবার একটা যে রিকোয়ারমেন্ট, আবার যেখানে একান্নবর্তী পরিবার যেগুলো আছে, যারা এখনো বাবা মা বা একটু বর্ধিত ফ্যামিলি নিয়ে যাদের থাকেন, তাদের কিন্তু রিকোয়ারমেন্ট অন্যরকম। আর একটা যেটা কস্টিং এর ব্যাপার, মানে যেটা আছে, মানে একটা স্ট্রাকচার দাঁড় করাতে বেসিক যে খরচটা, ওটা কিন্তু আপনার যেই লেভেলেরই স্থাপত্য হোক, ওইটা একই। খরচটা আসে ফিনিশিং এর সময়। আমি ওয়ালে কি ধরনের ট্রিটমেন্ট করছি, ফ্লোরে কি ধরনের টাইল লাগাচ্ছি, কি ধরনের ফিটিংস লাগাচ্ছি, কি কোন ধরনের পর্দা দিব না উইন্ডো ড্রেসিং দিব, সেগুলোর উপর ফিনিশিং এ এসে কিন্তু বেসিক যে বিষয়টা প্রথমে শুরু, সেটা মোটামুটি একই। এটা মানুষের টেস্টের উপর ডিপেন্ড করে। এখন দেখছি, এখন যেহেতু আমরা এখন ইন্টারনেটের যুগে, আমার কাছে ক্লায়েন্টরা সব দেখি ইন্টারনেটে গুগল সার্চ করে ছবি টবি নিয়ে চলে আসে, এরকম চাই। তখন আমাকে অনেক সময় বলতে হয়, দেখেন এইটা যে পরিপ্রেক্ষিতে তৈরি, ফায়ার প্লেস আছে, কাঠের অনেক কাজ আছে, এগুলো আমাদের দেশের জন্য কিন্তু প্রযোজ্য না। আমাদের ওয়েদারের সাথে বা অন্যান্য বিষয়গুলোকে মাথায় রাখো। যদি আপনার পূর্ণ স্বাধীনতা থাকে, একটা বাসা আপনাকে করতে দেওয়া হয়েছে, তো আপনি স্পেসগুলো নিয়ে কিভাবে খেলবেন? আমার ব্যক্তিগত চয়েস হচ্ছে খুব মিনিমালিস্ট, জাপানিজ স্টাইলে বা স্ক্যান্ডিনেভিয়ান স্টাইলে খুব সিম্পল কিছু জিনিস থাকবে। আমি যখন ছাত্র ছিলাম বাইরে আর্কিটেকচার পড়তে, আমার একটা স্লিপিং ব্যাগ ছিল আর একটা ড্রাফটিং টেবিল ছাড়া কোনো ফার্নিচার ছিল না। সকালবেলায় স্লিপিং ব্যাগটা ফোল্ড করে রেখে দিতাম, পুরো ঘরটা খালি থাকতো। আমার কাছে খুবই ভালো লাগতো। এর থেকে শান্তির আর কিছু আরামের হতে পারে না। যেটা একটু আগে বললাম যে বাল্কি ফার্নিচার, সেটাও একটা জায়গা আছে, কিন্তু যদি বিশাল বড় জায়গা হয় এবং একটা দুইটা পিস দিলে কিন্তু সত্যি সুন্দর লাগে। ওখানে আবার মিনিমালিজম যাবে না। আজকাল যেটা দেখছি যে অনেক বড় বড় লাক্সারিয়াস অ্যাপার্টমেন্টস, কিন্তু জানলা খুলে দেখি পাশের বাড়ি রান্নাঘর দেখা যায়। আমাদের যেমন কলেজে বলা হতো যে দক্ষিণমুখী হতে হবে, পূর্ব পশ্চিমের বাতাসের সঞ্চালন থাকতে হবে, এগুলো কিন্তু আর আমরা অ্যাপ্লাই করতে পারছি না। আপনাদের কাছে সমাধানটা কি? কিছুটা হলেও তো আপনাদেরকে সলভ করতে হবে এই সমস্যাটা মাথায় রেখে। ঢাকা শহরে জায়গার জাম এত বেড়ে গেছে যে একটা শ্রেণীর মানুষের এটা ক্রয় ক্ষমতা বাইরে চলে গেছে। আগে যেমন একটা নিয়ম ছিল ঢাকা শহরে যে কোনো ফ্ল্যাট 6 তলার বেশি হতে পারবে না। এখন একটা ফ্লোর টু এরিয়া FAR নামে একটা নতুন একটা ইকুয়েশনের মতো আমাদেরকে দেওয়া হয়েছে। ওইটাতে জায়গার পরিধি, জায়গার সামনে রাস্তা কতটুক, ওগুলো সব একটা ফর্মুলার মধ্যে ফেলে আমি কতটুক উপরে যেতে পারবো সেটা আমাকে বলে দেওয়া হচ্ছে। এবং যে কারণে দেখবেন এখন অনেক জায়গায় হয়তো 8 তলা 9 তলা 10 তলা পর্যন্ত হয়ে যাচ্ছে। এবং ওইটাতে একটা সুবিধা যে ওইটাতে কিন্তু আশেপাশে যে আগে মাত্র 4 ফিট 6 ফিট ছাড়তে হতো, সেটা ওই ফর্মুলা থেকে এখন বেশি ছাড়তে হচ্ছে। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে অনেক রেসিডেন্সিয়াল এরিয়াগুলিতে হঠাৎ করে কিছু হাই রাইজ চলে আসছে। এটা আর হবে না। না, এটা হবে, এখন আরো বেশি করে হবে। মানে এখন 6 তলায় যেটা সীমাবদ্ধ ছিল সেখানে 9, 10, 11 তলা পর্যন্ত হয়ে যাচ্ছে। তাহলে তো আমি বলবো যে অসুবিধাটাই বেশি। আমি যদি এখন তার পাশে পড়ে যাই আর আমার সূর্যের আলো যদি ইন্ডিভিজুয়াল বাসা থাকে, আর সাথে সূর্যের আলোটা যদি ব্লকড হয়ে গেল, আর হাই রাইজে তো এখন এত উচ্চ, মানে সূর্যকে ব্লক করা এখন কোনো ব্যাপার না। আপনারা কিভাবে প্ল্যানিং গুলো করবেন? আপনার কোনো ক্লায়েন্ট যদি এরকম আসে, তখন সমাধানটা আমরা চেষ্টা করি ক্লায়েন্টকে যে বিল্ডিংটা এমন ভাবে করতে যেন we don't impose on the neighbor, একদম প্রতিবেশী থেকে কিছুটা না থাকে। এবং কিছু গাছপালা, আমাদের এই গাছপালা লাগানোর পরিবেশটা কিন্তু এখন আর নেই।
হয় পার্কিং এর কিন্তু জন্য আপনারা সাজেস্ট করেন যদি হ্যাঁ, জায়গা থেকে থাকে থাকে। স্পেস তখন আপনারা করেন। ঢাকা শহরে এইভাবে যদি চলতে থাকে একটা সময় আসবে যে গাছপালা দেখা যাবে না, এবং ওইটাই আমরা ভয় করি যে যেন এটা না হয়। যে ভালো luxury। লাগলো কথা বলে যে আপনারা আপনাদের জায়গা থেকে চেষ্টা করছেন সবুজটাকে বাঁচিয়ে বা পরিবেশটাকে সুন্দর রেখে বাসাটাকে সাজানোর। আমার দর্শকদের যদি আপনার কিছু বলার থাকে আপনার পক্ষ থেকে আপনি বলতে পারেন। দর্শকদেরকে অনুরোধ করব যেটা হলো যে ভিতর এবং বাইরের মধ্যে একটু ব্যালেন্স রাখতে। আমরা যখন অ্যাপার্টমেন্ট কিনি, একটা অ্যাপার্টমেন্ট ডেকোরেট করি, আমরা সেই ভিতরেই কেমন থাকবো ওইটা নিয়ে একটু বেশি অকুপাইড হয়ে যায়। আমার একটা বাইরের যে একটা ভিউ আছে, বাইরের কিছু গাছপালা দেখতে পাবো, হ্যাঁ, ওইটা কিন্তু আমরা চিন্তা করি না। এবং ওইটা একটু আমি বলবো যে যেভাবে লোডশেডিং হচ্ছে সবসময় কিন্তু এসি নাও পেতে পারেন, তো যদি এভাবে একটু খোলামেলা প্ল্যান করেন তাহলে আপনাদেরও সুবিধা হবে। অনেক ধন্যবাদ চার দেয়ালের কাব্যে আসার জন্য। আপনাকে ধন্যবাদ। বাড়িটা বিশাল, বারান্দাটা খুব ছোট। এরকম উদাহরণ খুঁজতে কষ্ট হয় না। বারান্দাটা একটু প্রশস্ত করুন না। ঘরটা যদি হয় শান্তির, বারান্দাটা তাহলে আনন্দ। একটা খোলামেলা বারান্দায় আড্ডা দেবার আনন্দ থেকে নিজেকে বঞ্চিত করবেন না। ঘরটা যত সুন্দরই হোক না কেন, আপনি যদি মশারি ঝুলিয়ে রাখেন ঘরের কোণে, তাহলেই ঘরের 12টা বাজলো। মনে রাখবেন, কেউ কারো মশারি দেখতে চায় না। ঘুম থেকে উঠেই মশারিটা চোখের আড়ালে রাখুন। দর্শক, যেতে হবে এবার। যেখানেই যাই, চার দেয়াল থেকে কিন্তু মুক্তি নেই কারো। মানুষের বাঁধাটা আসলে দেয়ালে নয়, মনে। মনটাকে মুক্তি দিন, দেখবেন যেখানেই থাকুন না কেন সেই জায়গাটা বিশাল মনে হচ্ছে। সক্রেটিস কোনো বিশাল প্রাসাদে থাকেননি, কিন্তু মানুষের চেতনাকে তিনি মুক্তি দিয়ে গেছেন, সুন্দরের চেতনা দিয়ে গেছেন। দর্শক, মুক্ত মন সুন্দর চিন্তা করতে পারে। আপনার সুন্দর চিন্তায় সেজে উঠুক আপনারই ঘর, মন, জানালা।